হ্যালো ম্যাডাম স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা আলোচনা করব মহাকর্ষ। তোমাদের সেকেন্ড সেমিস্টার অর্থাৎ ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের একদম শুরুটাই হচ্ছে এই মহাকর্ষ চ্যাপ্টার দিয়ে। ফার্স্ট সেমিস্টার তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন ছিল যেমন এমসিকিউ, এখানে কিন্তু এবার এমসিকিউ কোয়েশ্চেন হবে না। তোমাদের এখানে যে কোয়েশ্চেন প্যাটার্ন রয়েছে সেখানে তোমাদের 2 নম্বরের কোয়েশ্চেন থাকবে, 3 নম্বরের কোয়েশ্চেন থাকবে এবং 5 নম্বরের কোয়েশ্চেন থাকবে। এই টোটাল 2 নম্বরের থাকবে 10, 3 নম্বরের থাকবে 5টা, অর্থাৎ 3 5 15, 25, আর দুটো থাকবে 5 নম্বরের, মানে 10, টোটাল হলো 35। তো এবার বুঝতেই পারছো যে তোমরা কিন্তু এমসিকিউতে অভ্যস্ত, তাই এবারে থিওরিগুলো তোমাদের কিন্তু বাড়িতে লিখে প্র্যাকটিস করতে হবে। তো আজকে মহাকর্ষ চ্যাপ্টার আমরা শুরু করব এবং প্রত্যেকটা থিওরি আমি ক্যালকুলেশন করে বুঝিয়ে দেব এবং তোমাদের যেটা কাজ হবে তোমাদের কিন্তু পাশাপাশি সেটা বাড়িতে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো আজকে শুরু করছি। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। তোমরা প্রত্যেকেই একটি গল্প জানো যে স্যার আইজ্যাক নিউটন তিনি একদিন আপেল বাগানে বসে গবেষণার কাজ করছিলেন এবং হঠাৎ দেখলেন যে একটি আপেল গাছ থেকে পড়ল। তো স্বাভাবিকভাবেই আমরা কী করতাম, আপেলটা কুড়িয়ে নিয়ে খেয়ে ফেলতাম, কিন্তু বিজ্ঞানী নিউটন সেটা করলেন না। তার মাথায় একটা অজানা জিনিস ঘুরতে লাগলো যে আপেলটা কেন মাটিতে পড়ল, সেটা কেন উপরে উঠে গেল না, এবং তার উত্তর খুঁজতে গিয়েই আবিষ্কার করে ফেললেন মহাকর্ষ সূত্র। তো প্রথমে আমরা এই মহাকর্ষ সূত্রটা কি সেটা জানব, চলো দেখে নিই। নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্র, ঠিক আছে। তো তিনি কি করলেন, প্রথমেই দুটি বস্তু ধরে নিলেন এবং এই দুটো বস্তুর মধ্যে একটি দূরত্ব আছে। আমি ধরলাম যে এই প্রথম যে বস্তুটি ধরলেন সেটা হচ্ছে m1 ভরের, আর সেকেন্ড বস্তুটার ভর হলো m2, এবং এদের যে মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে r। এখন তাহলে দুটো বিন্দু ভর রয়েছে, একটি m1 এবং একটি m2, তাদের মধ্যবর্তী দূরত্ব আছে r। তাহলে এই দুটো ভরের মধ্যে একটি আকর্ষণ বল কাজ করবে। ঠিক আছে, এক্ষেত্রে একটা কথা মনে রাখবে, মহাকর্ষ বল কিন্তু সবসময় আকর্ষণ বল হয়। ঠিক আছে, মহাকর্ষ বল কিন্তু কখনোই বিকর্ষণ বল হবে না, বোঝা গেল? মহাকর্ষ বল সর্বদাই আকর্ষণ বল হবে, এটা কিন্তু মহাকর্ষ বলের একটি বৈশিষ্ট্য। তো এবারে এই যে বলটা কত হবে সেটা তিনি দেখালেন কি, যে যদি বলটা F হয় তাহলে F ইজ প্রপোর্শনাল টু m1 m2 এবং F ইজ প্রপোর্শনাল টু 1/r², অর্থাৎ এই যে ভর দুটো রয়েছে তাদের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিক, বোঝা গেল? অর্থাৎ বস্তুর ভর যত বেশি হবে তাদের মধ্যে আকর্ষণ বলের মান তত বাড়বে, আর বস্তুর ওদের মধ্যে দূরত্বটা যত বেশি হবে আকর্ষণ বল তত কমে যাবে, বোঝা গেল? তো এবার এই দুটোকে যদি আমরা একসঙ্গে করে লিখি তাহলে লেখা যায় F ইজ প্রপোর্শনাল টু m1 m2/r²। ওকে, এবার আমরা একটা ধ্রুবক নিয়ে আসবো, অর্থাৎ F ইজ ইকুয়াল টু সমানুপাতি থেকে সমান করে দিলাম একটি ধ্রুবকের সাহায্যে, ধ্রুবকটাকে আমরা ক্যাপিটাল দিয়ে লিখছি m1 m2/r²। তো এই যে ধ্রুবক, এই যে আমরা জিটাকে লিখলাম, এই জিটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। জির একটি নাম আছে, জিকে বলা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এবং মনে রাখবে এই যে জি, এর একটি ভ্যালু আছে, ভ্যালুটা কত? 6.670 × 10⁻⁻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 ⁻
11, এটা এসআই এককে। ওকে, এবার এসআই একক তো বললাম, এককটা কি সেটা আমরা পরে আসছি, আমরা জি এর একক এবং মাত্রা দুটোই আমরা দেখব। যেটা মনে রাখো যে এসআই পদ্ধতিতে এই মানটা হলো, আর সিজিএস যদি তুমি মানটা লেখো তাহলে সিজিএস এর মানটা হবে 6.670 ইন্টু 10⁻⁻8, এটা সিজিএস, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে যে দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, ঠিক আছে, সরি আবার ভুল বললাম আমি, আকর্ষণ বলের মান, বিকর্ষণ বল একদমই নয়, সেই বলটা কত, F = G × m1 m2/r²। এখানে m1 এবং m2 এই দুটো হচ্ছে বস্তুর ভর, rটা হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। বুঝে গেল? চলো এবার আমরা এই g এর একক এবং মাত্রা এই দুটো জিনিস আমরা দেখে নেব, ঠিক আছে। তো g এর একক এবং মাত্রা, তো আমরা f সমান কি দেখতে পাচ্ছি, f সমান দেখতে পাচ্ছি আমরা f দেখছি g × m1 m2/r²। তাহলে এখান থেকে তুমি g সমান কি লিখতে পারো, g সমান হবে এই f এর সঙ্গে দেখো এইটা গুণ হয়ে যাবে, r² গুণ করে দাও, আর নিচে হচ্ছে m1 m2টা নিচে চলে যাবে, অর্থাৎ f × r²/m1 m2। তাহলে এবার বুঝতে পারছো একক কিন্তু তুমি নিজে নিজেই বের করতে পারবে। দেখো f এর একক কি, বলের একক হচ্ছে নিউটন, ঠিক আছে, আর দূরত্বের একক হচ্ছে তোমার মিটার², বাই ভরের একক কেজি, তাহলে কেজি × কেজি, কেজি²। এটাকে যদি তুমি এইভাবে লেখো তাহলে এটা হবে নিউটন মিটার² কেজি ইনভার্স 2। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে একক। এখন আমি যদি বলি সিজিএস পদ্ধতিতে একক কি হবে, তাহলে সিজিএস পদ্ধতিতে যদি একক হয় তাহলে নিউটনের পরিবর্তে ডাইন হবে, মিটারের জায়গায় সেমি হবে, কেজির জায়গায় গ্রাম হবে। তার মানে এটা হবে ডাইন, এটা হবে ডাইন সেমি² গ্রাম ইনভার্স 2, ঠিক আছে। তাহলে আমরা মহাকর্ষীয় ধ্রুবক তার একক এবং একক জানলাম সিজিএস এবং এসআই পদ্ধতিতে। ওকে, তো এবারে আমরা এর মাত্রাটা দেখি, অর্থাৎ এই যে জি, এই জি এর মাত্রা কত হয় দেখি, ঠিক আছে। তো আমরা নেক্সট আর একটা পেজ খুলে নিচ্ছি। তো এবারে আমরা দেখব জি এর মাত্রা কত, জি এর মাত্রা, ঠিক আছে, জি এর মাত্রা। তো দেখো প্রথমে আমরা লিখব জি সমান হচ্ছে f × r²/m1 m2, ঠিক আছে। তাহলে f এর মাত্রা কত, বলের মাত্রা তোমরা জানো m l t⁻², ঠিক আছে, এবং r এর মাত্রা কত, r এর মাত্রা হচ্ছে l, তাহলে l এর স্কয়ার হবে ডিভাইড বাই ভরের মাত্রা হচ্ছে m, তাহলে m আর m গুণ করলে হবে m²। তাহলে এখানে দেখো m আছে, নিচে m², তাহলে এটা অ্যাকচুয়ালি হবে m⁻1, আর l দেখো এখানে l আর এখানে আছে l², তাহলে কি হচ্ছে অ্যাকচুয়ালি l³ হচ্ছে এবং t⁻²। তাহলে আমরা লিখব, এখানে আমরা লিখব l³ হচ্ছে এবং t⁻², এইটা হচ্ছে মাত্রা। তো বোঝা গেল জি এর একক এবং মাত্রা আমরা বুঝতে পারলাম। এবার আমরা নেক্সট টপিকে যাচ্ছি। এবার হচ্ছে আমরা জি এর সার্বজনীনতা, মানে এই যে মহাকর্ষীয় ধ্রুবক এটাকে বলা হয় কি সার্বজনীন ধ্রুবক বা ইউনিভার্সাল কনস্ট্যান্ট। কেন বলা হয়, তার কারণ হচ্ছে
তার কারণ হচ্ছে ধরো এই যে দুটি ভর, মনে করো এটা একটি ভর এবং এটা একটা ভর, ঠিক আছে। এখন এদের মধ্যে যে আকর্ষণ বল, এই দুটো ভরের মধ্যে দূরত্ব হচ্ছে a, তাহলে আকর্ষণ বলের মানটা কত হবে, F = g × m1 m2/r²। এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে আকর্ষণ বল সেটা হচ্ছে এই ভর দুটোর উপর নির্ভর করছে এবং এই দূরত্বের উপর নির্ভর করছে, এছাড়া আর কোনো বিষয়ের উপর কিন্তু নির্ভর করছে না। অর্থাৎ উষ্ণতার উপর নির্ভর করছে না, এদের ঘনত্বের উপর নির্ভর করছে না। যদি এই যে দুটো বস্তু রয়েছে তাদের মাঝখানে যদি কোনো একটি মাধ্যম থাকে তার উপরে ডিপেন্ড করছে না। অর্থাৎ তুমি যদি মাঝখানে তেল, জল, মোম অথবা কোনো ধাতব পদার্থ রেখে দাও, যাই রাখো না কেন, কোনো রকম কিন্তু আকর্ষণ বল চেঞ্জ হবে না, ঠিক আছে। অর্থাৎ সব ক্ষেত্রে এই বলটা কিন্তু একই থাকবে, অর্থাৎ জিটা একই থাকবে। এই জন্যই জিকে বলা হচ্ছে সার্বজনীন ধ্রুবক। তবে জি এর কিছু লিমিটেশন বা সীমাবদ্ধতা আছে। কীরকম সীমাবদ্ধতা আছে তো আমরা দেখে নেব যে জি এর সীমাবদ্ধতাটা কি। জি এর সীমাবদ্ধতা, ঠিক আছে। জি এর সীমাবদ্ধতা, তো লিমিটেশন হচ্ছে 1 নম্বর পয়েন্ট, যেটা আমরা বলতে পারি যে আমরা আইনস্টাইনের যে সূত্র সেখানে দেখেছি যে গতিবেগটা, কোনো বস্তুর গতিবেগ যদি আলোর গতিবেগের কাছাকাছি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বস্তুর ভর বৃদ্ধি পায়। তাহলে সেই ক্ষেত্রে আকর্ষণ বল চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আইনস্টাইনের এই সূত্রের ক্ষেত্রেও প্রযোজ্য কিন্তু মহাকর্ষ সূত্র নয়। দ্বিতীয় আরেকটা ক্ষেত্র আছে, সেটা হচ্ছে নিউক্লিয়ার যে ডিসটেন্স, অর্থাৎ পরমাণু, তোমরা জানো যে পরমাণুর যে নিউক্লিয়াস থাকে এবং এই নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে 10⁻⁻15 মিটার অর্ডারে। তো এর থেকে যদি কম ডিস্টেন্স বা এই ডিস্টেন্সের ক্ষেত্রে, এই ধরনের ডিস্টেন্সের ক্ষেত্রে কিন্তু নিউটনের মহাকর্ষ সূত্রটি প্রযোজ্য হয় না, অর্থাৎ নিউক্লিয়ার যে ডিস্টেন্স তার মধ্যে প্রযোজ্য হয় না। এবারে আমরা আসবো এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। তো আমরা আগের স্লাইডে একটু চলে যাই। এখানে দেখতে পাচ্ছ যে আমি এই যে জি এর যে মান লিখেছিলাম, তোমরা দেখো এই জি এর যে মানটা লিখেছিলাম, এই মানটা কিন্তু খুব কম একটা মান, তাই না? 10⁻⁻11 আকারে আছে। তো এইটা আমরা যদি দেখি, ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, মনে করো আমি একটা বস্তু নিলাম যার, এক মিনিট দাঁড়াও, মনে করো আমি এই একটা বস্তু নিলাম, তো এই বস্তুটার মনে করো ভর নিলাম 10⁶ কেজি, অর্থাৎ 10 লক্ষ কেজি। আবার এই বস্তুটার ভরও নিলাম 10⁶ কেজি, এটাও 10 লক্ষ। তবে এরকম দুটো ভর পরস্পর যে দূরত্বে রয়েছে, অর্থাৎ আর এর যে ভ্যালুটা, এটা আমি ধরলাম যে এরা পরস্পর 100 মিটার দূরত্বে রয়েছে। তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে দেখা যাক। তাহলে এফ এর মান কত হবে? এফ এর মান হচ্ছে, আমরা জানি জি × m1 m2/r², তাই না? তো এখন তুমি যদি বসিয়ে দাও, জি এর মান হচ্ছে 6.670 × 10⁻⁻11 ইন্টু 10⁶ ইন্টু 10⁶ ডিভাইড বাই তোমার হচ্ছে আর মানে হচ্ছে 10 স্কোয়ার, 100 মানে 10 স্কোয়ার, তার আবার স্কোয়ার করো, তাহলে 10⁴। এবারে দেখো ক্যালকুলেশন করলে ভালো করে দেখো, এখানে আছে 10⁻, এখানে আছে 10⁻11 সরি, আর এখানে দেখো 6 আর 6 যোগ করলে কত 12 হয়। তাই 12 থেকে 11 বাদ দিলে কত হয়? -1। আর এখানে এই দুটো মিলে হবে 4 হবে, 4টা উপরে উঠলে -4। তার মানে যেটা দাঁড়াচ্ছে 6.67 ইন্টু 10⁻³ হচ্ছে। এখানে দেখো এই 4 আর 11 15, আর এখানে 12,
তাহলে -15 আর +12, তাহলে অ্যাকচুয়ালি -3 হচ্ছে, অর্থাৎ বলের মানটা হচ্ছে এত নিউটন। বুঝে গেল? তাহলে এই যে ভালো করে যদি লক্ষ্য করে দেখো, দুটো বস্তু আমি নিয়েছিলাম যাদের ভর ছিল হচ্ছে 10 লক্ষ কেজি, এবং তারা মাত্র 100 মিটার দূরত্বে রয়েছে, মানে অবস্থান করছিল। হ্যাঁ, তাদের মধ্যে আকর্ষণ বল দেখো কোথায় গিয়ে দাঁড়ালো, 6.67 × 10⁻³ মানে ভীষণ কম একটা বল। অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু বলতে পারি এটার একমাত্র কারণ হচ্ছে এই জি এর মান। জি এর মানটা ভীষণ কম বলে এটা হলো। এখান থেকে আমরা বলতে পারি যে মহাকর্ষ বল হচ্ছে একটি উইক ফোর্স বা দুর্বল বল। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। তোমাকে যদি তড়িৎ বলের সঙ্গে, মানে কুলম্বীয় ফোর্সের সঙ্গে যদি নিউটনের মহাকর্ষীয় বলের যদি একটা ডিফারেন্স করতে বলে, তাহলে কুলম্বীয় ফোর্স হচ্ছে একটি স্ট্রং ফোর্স। সেটা আমরা যখন ক্লাস 12 আবার পড়বো তখন বুঝতে পারবে কুলম্বীয় ফোর্স একটি স্ট্রং ফোর্স, আর এখানে এই মহাকর্ষ সূত্র এটা কিন্তু অত্যন্ত দুর্বল একটি বল। ঠিক আছে? তাহলে আমরা মহাকর্ষ বলের এবার যদি কিছু বৈশিষ্ট্য আমরা দেখি, তাহলে 1 নম্বর দেখব যে মহাকর্ষ বল এটা হচ্ছে দুটো বিন্দু ভরের ক্ষেত্রে প্রযোজ্য সূত্র অনুসারে। দ্বিতীয় হচ্ছে এই বলটা হচ্ছে একটি আকর্ষণ বল, আর 3 নম্বর হচ্ছে এটা হচ্ছে একটি দুর্বল বল। ঠিক আছে? তো এই হচ্ছে মহাকর্ষ বল হলো। এবার আমরা নেক্সট যে টপিকটা আসবো সেটা হচ্ছে তোমার অভিকর্ষ বল আর মহাকর্ষ বল, এই দুটো কি একই? তো চলো এই বিষয়ে একটু আমরা জেনে নিই। তো মনে করো এটা হচ্ছে পৃথিবী। ঠিক আছে? এটা হলো পৃথিবী। এবার পৃথিবী কোনো বস্তুকে যে বল দ্বারা তার নিজের কেন্দ্রের দিকে টানে তাকে আমরা বলি বস্তুর ওজন, এবং এই বলটাকে বলা হয় অভিকর্ষ বল। মানে মহাকর্ষ বল আর অভিকর্ষ বল অ্যাকচুয়ালি একই জিনিস, কিন্তু যদি সেটা বলটা যদি পৃথিবীর দ্বারা হয় তখন আমরা এটাকে অভিকর্ষ বল বলি। মানে অভিকর্ষ বলও কিন্তু একটা মহাকর্ষ বল। এটাকে আলাদা করে নাম দেওয়া হলো যে ধরো পৃথিবী যদি কোনো বস্তুকে একটি বল দ্বারা আকর্ষণ করছে, তো সেটা তো অবশ্যই মহাকর্ষ বল, কিন্তু এই যে দুজনের মধ্যে যে আকর্ষণ বলটা হচ্ছে এইটাকে বলা হচ্ছে অভিকর্ষ বল। এই অভিকর্ষ বলের জন্য একটি ত্বরণ সৃষ্টি হয়। মনে করো ওপর থেকে কোনো একটি বস্তুকে তুমি ছেড়ে দিলে, ঠিক আছে? তো ছেড়ে দিলে বস্তুটা যখন নিচে নামছে তখন একটি ত্বরণ নিয়ে পড়ছে। কেন? কারণ অভিকর্ষ বলের জন্য আমরা ফার্স্ট সেমিস্টারে তোমরা পড়েছো নিউটনের যে সূত্র F = হচ্ছে m × a। তাহলে a এটা মানে হচ্ছে F/m, অর্থাৎ যখন এই বস্তুর উপর বল প্রযুক্ত হয় তখন বস্তুতে একটি ত্বরণ সৃষ্টি হয়। তো এক্ষেত্রেও যেহেতু পৃথিবী কোনো বস্তুকে টানছে তার কেন্দ্রের দিকে, তাহলে সেই বলের দ্বারা অবশ্যই একটি ত্বরণ সৃষ্টি হবে, এবং সেই ত্বরণটাকে আমরা বলছি অভিকর্ষজ ত্বরণ। এখন এই অভিকর্ষজ ত্বরণের মান, এটারও কিন্তু একটা মান আছে। এই স্মল জি দিয়ে আমরা এটাকে প্রকাশ করি। এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে? এবার এই অভিকর্ষজ ত্বরণ এর সঙ্গে মহাকর্ষীয় ধ্রুবক অর্থাৎ স্মল জি এর সঙ্গে আমরা ক্যাপিটাল জি এর একটা রিলেশন বা সম্পর্ক দেখব। স্মল জি এর সঙ্গে ক্যাপিটাল জি। চলো দেখি। তো কোনো একটি বস্তুর আমরা যদি ওজন দেখি, তাহলে ওজনকে আমরা কি লিখি? W = হচ্ছে m × g। মনে করো এখানটায় পৃথিবীর এখানটায় একটা m ভরের বস্তু আছে, তাহলে তার ওজন কত হবে? m। জিটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে, ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ। এখন পৃথিবীর ভরটাকে আমরা যদি ধরে নিই যে পৃথিবীর ভরটা হচ্ছে ক্যাপিটাল M আর বস্তুর ভর স্মল m, তাহলে আমরা কিন্তু অলরেডি একটু আগে মহাকর্ষ বল এটা কিন্তু আমরা জানি যে মহাকর্ষ বল F = হচ্ছে d × m1। আচ্ছা, m1 আমি লিখবো না, কারণ এখানে বস্তুর ভর স্মল m ধরেছে আর পৃথিবীর ভর ক্যাপিটাল M ধরেছি, তাহলে আমরা এটাকে m1টা লিখবো না। ঠিক আছে? এখানে আমরা লিখবো m1 এর জায়গায় লিখবো ক্যাপিটাল M, স্মল m/r²। এটা হচ্ছে বল। এখন এই যে বল দেখো,
পৃথিবী কোনো বস্তুকে যে বল দ্বারা টানছে তাকে আমরা ওজন বলি, আর সেই বলটাই তো এই যে এফ। তাহলে আমরা ডাব্লু আর এফ অ্যাকচুয়ালি সমান, অর্থাৎ তুমি লিখতে পারো এখানে যে ডাব্লু ইজ ইকুয়াল টু এফ। এখন ডাব্লুর মান তো এম জি, আর এফ এর মান হচ্ছে জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই আর সরি ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো এই এম আর এই এমটা কেটে গেল। তাহলে এখানে একটা রিলেশন আমরা কিন্তু পেয়ে গেলাম। কি রিলেশন পেলে তুমি? এই ই এর মান তুমি পেয়ে গেলে, জি ইজ ইকুয়াল টু কত হচ্ছে এম মানে সরি জি ইন্টু ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি রিলেশন কিন্তু পেয়ে গেলাম আমরা, খুব গুরুত্বপূর্ণ একটা রিলেশন আমরা পেয়ে গেলাম। সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ আর মহাকর্ষীয় ধ্রুবকের মধ্যে একটা রিলেশন কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে? সেটা কি দাঁড়ালো? স্মল জি অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ সমান ক্যাপিটাল জি মানে মহাকর্ষীয় ধ্রুবক ইন্টু ক্যাপিটাল এম বাই সরি আর স্কোয়ার। স্কোয়ারটা দেওয়া হয়নি, আর স্কোয়ার, ঠিক আছে? তাহলে যদি পরীক্ষায় ধরো প্রশ্ন আসলো যে অভিকর্ষজ ত্বরণ আর মহাকর্ষীয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক কি, তাহলে এই সম্পর্কটা কিন্তু আমরা যেটা পেলাম এইটাই। ওকে, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব কত। তোমরা মোটামুটি জানো তোমরা যে পৃথিবীর কেন্দ্রে রয়েছে গলিত লাভা, ঠিক আছে? আর তারপরে বিভিন্ন রকমের স্তর রয়েছে, হ্যাঁ, সেখানে শিলা স্তর, আগ্নেয় শিলা রয়েছে, পাললিক শিলা রয়েছে এবং ভূপৃষ্ঠে রয়েছে মাটি, সব মিলিয়ে তারপরে বিভিন্ন যে জলাভূমি যেগুলো সমুদ্র রয়েছে সেখানে তোমার জল রয়েছে। তো যেমন জলের ঘনত্ব বিশুদ্ধ জল হলে 1 মানে সিজিএস এর কথা বলছি, এসআইতে করলে 1000 কেজি পার ঘনমিটার। এই সমুদ্রের নোনা জলে আরেকটু বেশি হবে, হয়তো অবশ্যই বেশি হবে। তো এটা তো কোথাও দেখা যাচ্ছে 1000, কোথাও দেখা যাচ্ছে মানে এসআইতে বলছি 10,000 বা 15,000, যাই হোক হবে। এবারে পৃথিবীর গড় ঘনত্ব কত, মানে এই টোটাল পৃথিবীর একটা এভারেজ ডেনসিটি কত। তো আমরা এবারে এই টপিকটা নিয়ে আলোচনা করব, পৃথিবীর গড় ঘনত্ব কত, ঠিক আছে? পৃথিবীর গড় ঘনত্ব, পৃথিবীর এই গড় ঘনত্ব এটাকে আমরা প্রকাশ করছি কি দিয়ে? এই রো সিম্বল দিয়ে প্রকাশ করছি। তো এখন মনে করো পৃথিবীর, আমি একটা ছবি এঁকে নিই পৃথিবীর। ধরো এটা হচ্ছে পৃথিবী। তো এবারে পৃথিবীর ব্যাসার্ধ আমি ধরে নিলাম যে ব্যাসার্ধটা হচ্ছে আর, ঠিক আছে? তাহলে পৃথিবীর আয়তন কত হবে? আয়তন হবে, তোমরা জানো, গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, তাই না? তাহলে আয়তন যদি এটা হয় তাহলে ভর কত হবে? ভর হবে তোমার আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে আয়তন কত? 4/3 পাই আর কিউব ইন্টু ঘনত্ব হচ্ছে রো। ওকে, তাহলে এটা তুমি কি পেলে? এটা হচ্ছে এম এর মান পেলে। এবার আমরা অভিকর্ষজ ত্বরণ জি, আমরা অভিকর্ষজ ত্বরণ যেটা পেয়েছি জি, এটা মানে হচ্ছে জি ইন্টু ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, তাই না? পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান। এখন জি বাই আর স্কোয়ার আমি লিখলাম, ইন্টু এম এর যে মানটা আমরা পেলাম সেটা হচ্ছে 4/3 পাই আর কিউব ইন্টু রো। এখন দেখো এই আর এর স্কোয়ারের সঙ্গে এখানে আর কিউব কেটে উপরে একটা আর হবে, তাহলে এটা কত দাঁড়ালো? এটা দাঁড়ালো হচ্ছে 4 পাই আর জি ইন্টু রো বাই 3। এখান থেকে আমরা অ্যাকচুয়ালি বের করছি আমরা পৃথিবীর গড় ঘনত্ব, অর্থাৎ এই রোটা বের করছি, তাই না? এইটা আমাদের বের করার উদ্দেশ্য। তাহলে আমরা দেখবো গড় ঘনত্ব কত হয়। তাহলে রো ইজ ইকুয়াল টু, এই দেখো এটা হচ্ছে জি, তাহলে জি এর সঙ্গে 3 গুণ করে দাও, অর্থাৎ এদিকে ডান দিকে প্রথমে হবে 3g বাই 4 পাই আর জি।
দেখো এটা হচ্ছে পৃথিবীর গড় ঘনত্বের রাশিমালা, বোঝা গেল? এটা হচ্ছে গড় ঘনত্ব। এটা আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগবে, বা এই 3g/4πrg। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই যে জি, এই জিটা কিন্তু একটা কনস্ট্যান্ট, আবার 4πr আর পৃথিবীর ব্যাসার্ধ, এটা গড় ব্যাসার্ধ, এটাও কনস্ট্যান্ট, এবং জি এর মানও কনস্ট্যান্ট। এই সমস্ত ভ্যালুগুলো যদি আমরা এখানে একটু পুট করে দিই, তাহলে কিন্তু আমরা এই রো এর একটা ভ্যালু পাবো, তাই না? রো এর ভ্যালু পেয়ে যাবো। তো রো এর ভ্যালু কত হয় দেখা যাক। আমি এখানে বসাচ্ছি, এখান থেকে বসাচ্ছি রো। প্রথমে হচ্ছে 3 ইন্টু জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড, ডিভাইড বাই তোমার হচ্ছে 4 পায়ের মান হচ্ছে 3.14, তারপরে হচ্ছে আর এর মান হচ্ছে 6400 ইন্টু 10 কিউব, মানে কিলোমিটার আছে তাহলে মিটার করতে হবে। এবং এখানে লিখে জি এর মান হচ্ছে তোমার 6.67 ইন্টু 10⁻⁻11। তো এই টোটাল রাশিটা যদি ক্যালকুলেশন করা যায়, তাহলে যেটা হবে 5500, তোমরা ক্যালকুলেশনটা বাড়িতে একটু করে দেখবে, কেজি পার ঘনমিটার। অর্থাৎ পৃথিবীর যে গড় ঘনত্ব বের হলো সেটা হচ্ছে 5500 কেজি পার ঘনমিটার। এটাও কিন্তু, বা হয়তো তোমাকে প্রমাণ করতে দিল 2 নম্বরের কোশ্চেন, যে দেখাও যে পৃথিবীর গড় ঘনত্ব মান হচ্ছে 3g বাই, এই যে রাশিমালাটা আমরা করেছি এইটা, যে রো ইকুয়াল টু 3g/4πrg। ঠিক আছে? তো আশা করি এটা তোমরা প্রমাণ করতে পারবে। ওকে, এবার আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে, তো আমরা তো অভিকর্ষজ ত্বরণ দেখলাম, তাই না? এবার এই অভিকর্ষজ ত্বরণ এইটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এবার আমরা এটা একটু দেখব। তো অভিকর্ষজ ত্বরণ, এই যে 3টে বিষয় আমি লিখেছি, এই 3টে বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতা, মানে ধরো, এক সেকেন্ড, ধরো এটা একটা পৃথিবী। এখন এই যে পৃথিবী পৃষ্ঠ, এখান থেকে এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এখান থেকে হচ্ছে এটা ব্যাসার্ধ, মানে এটা ভূপৃষ্ঠ, এটা ভূপৃষ্ঠ। এবার এখান থেকে উচ্চতা, মানে যত উপরে উঠবে তত অভিকর্ষজ ত্বরণের মান কমে যাবে। অর্থাৎ এখানে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান জি, যত উপরে উঠবে তত অভিকর্ষজ ত্বরণ কমবে। আবার তুমি যত নিচের দিকে নামবে তত অভিকর্ষজ ত্বরণের মান কমে যাবে। আচ্ছা, আমি আগেই বলে দিলাম কমে যাবে, মানে চেঞ্জ হবে। তো সেটা কমবে না বাড়বে, সেটা তো সময় সাপেক্ষে আমরা জানতে পারবো। তো কীভাবে পরিবর্তন হয় এগুলো আমরা দেখবো। তাহলে ফার্স্ট পয়েন্ট কী বললাম? ফার্স্ট পয়েন্ট আমি বললাম যে এই অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠ থেকে উচ্চতার সঙ্গে পরিবর্তন হবে, আর গভীরতাতে পরিবর্তন হবে, এবং পৃথিবীর আহ্নিক গতি, অর্থাৎ পৃথিবী যে ঘুরছে নিজের অক্ষের ওপরে, তার কারণেও কিন্তু পরিবর্তন হবে। ঠিক আছে? তো এক এক করে আমি আলোচনা করব। প্রথমে হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতার সাথে কীভাবে নির্ভর করে সেটা দেখব। ঠিক আছে? তো এবারে দেখবো যে উচ্চতার সাথে সাথে কীভাবে অভিকর্ষজ ত্বরণ পরিবর্তন হয়। ঠিক আছে? তো দেখো, এটা হচ্ছে পৃথিবী, এবং পৃথিবীর কেন্দ্র হচ্ছে এইটা। ওকে, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এখান থেকে এইটা হচ্ছে ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে জি, আর ভূপৃষ্ঠ থেকে এখান থেকে একটা উচ্চতা, দেখো এই উচ্চতা আমরা গেলাম, যেখানে অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে জি ড্যাশ। ওকে, তো আমরা জি ড্যাশের ভ্যালুটা কত হবে সেটা বের করব। খুবই সহজ একটা জিনিস, দেখে নাও। আমরা কিন্তু অলরেডি অভিকর্ষজ ত্বরণের সঙ্গে মহাকর্ষীয় ধ্রুবকের একটা সম্পর্ক আমরা জানি, সেটা হচ্ছে Gm/r²। জানি তো? অর্থাৎ ভূপৃষ্ঠে এইখানে যদি অভিকর্ষজ ত্বরণের মান জি হয়, তাহলে জি এর মানটা কত হবে? সেটা হবে ক্যাপিটাল জি। আচ্ছা, এমটা কি? এমটা হচ্ছে পৃথিবীর ভর। তাহলে জি ইন্টু পৃথিবীর ভর বাই r²। আর মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, যেহেতু এখানে
আমরা ভূপৃষ্ঠে ধরছি, তাহলে এখানে r স্কয়ার হলো। এখন ভালো করে দেখো, এইখান থেকে অর্থাৎ ও থেকে শুরু করে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা রয়েছে, এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি হচ্ছে, আমরা যদি এই ডিস্টেন্সটাকে যদি স্মল r ধরে নিই, তাহলে এই স্মল r ইকুয়াল টু হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাপিটাল R এবং তার সঙ্গে যুক্ত হচ্ছে এই, তাই না? তাহলে এবার তোমরা একটু গেস করে বলো তো, জি ড্যাশের ভ্যালুটা কত লিখবো? জি ড্যাশের ভ্যালু লিখবো GM, কারণ এটা তো আর পাল্টাচ্ছে না, তাহলে চেঞ্জ হয়েছে দেখো নিচের R, তাহলে এখানে R এর জায়গায় আমরা লিখবো R প্লাস H এর হোল স্কয়ার। কি আমি কি ভুল লিখলাম? নিশ্চয়ই নয়, কারণ R এর জায়গায় এখন যেহেতু ডিসটেন্স কেন্দ্র থেকে এই যে কেন্দ্র এখান থেকে এই বিন্দুর ডিসটেন্সটা কত হয়ে গেছে এখন R প্লাস H, তাহলে এটা জি ড্যাশ এটা হবে। এখন তোমাদের যেটা কাজ হবে জি এর মাধ্যমে জি ড্যাশটাকে বের করবে, তাহলে জি এর মাধ্যমে অর্থাৎ জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি ড্যাশ বাই জি করে দাও, দুটো অনুপাত করে দাও, তাহলে খুব সহজেই বেরিয়ে যাবে। আচ্ছা, জি ড্যাশের ভ্যালুটা লেখো, জি ড্যাশের ভ্যালু হচ্ছে জি এম বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার ইন্টু, আর ইন্টু কেন দিলাম? কারণ এই নিচে জি আছে তো ভাগ থাকলে গুণ হয়, আর গুণ হলে কি হয়? রাশিটা উল্টে যায়। তার মানে জি এর ভ্যালুটা একটু ভালো করে দেখো, জি এর ভ্যালুটা কত আছে? জিএম বাই আর স্কোয়ার আছে, তো তাহলে এটাকে উল্টে লিখলে কি হবে? আর স্কোয়ার বাই জিএম, অর্থাৎ এখানে তুমি কি লিখবে? উল্টে লিখো, এখানে লেখো আর স্কোয়ার বাই জিএম, তাহলে এই জিএম আর এখানে এই জিএম কেটে গেল, তাহলে রাশিটা কি দাঁড়ালো? আমরা পেলাম জি ড্যাশ ইজ ইকুয়াল টু দাঁড়ালো আর স্কোয়ার বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার, তাই দাঁড়ালো? আচ্ছা, ইন্টু জি। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করছি, মনে রাখবে। দেখো, এইচ এর মান যদি এরকম হয়, সাপোজ আমি ধরলাম যে এইচ হচ্ছে 10 কিলোমিটার, মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে আমি 10 কিলোমিটার উপরে উঠেছে, ঠিক আছে? আর পৃথিবীর গড় ব্যাসার্ধ এটা তো তোমরা জানো যে এটার মান হচ্ছে 6400 কিলোমিটার। তাহলে বুঝতেই পারছো কোথায় 10 কিলোমিটার আর কোথায় 6400 কিলোমিটার, মানে অনেকটা ডিফারেন্স। যদি এইরকম ক্ষেত্র হয়, তার মানে কি এইচ এর মান ইজ ভেরি ভেরি লেস দেন আর, এই ক্ষেত্রে তাই বোঝাচ্ছে। তখন কিন্তু আমরা এই যে ফর্মুলাটা পেলাম এইটা কিন্তু ইউজ করব না, ঠিক আছে? কোন ক্ষেত্রে ইউজ করব না? অর্থাৎ এই যে আমি কন্ডিশনটা লিখলাম, তাহলে কখন ইউজ করব? যখন দেখবে যে এইচ অফ দি অর্ডার অফ আর, অর্থাৎ এইচ এর মান আর এর কাছাকাছি। ধরো এইচ এর মান এখানে 10 কিলোমিটার না হয় 100 কিলোমিটার বা 200 কিলোমিটার এরকম হলো, তাহলে তো তোমার এইচটা খুব কম নয় 6400 থেকে, হ্যাঁ? সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করব এই সূত্র, মানে ভালো করে বলছে এইচ এর মান যখন আর এর কাছাকাছি হবে, মানে 100 কিলোমিটার 200 কিলোমিটার এরকম হবে, কিন্তু এইচ এর মান যদি কম হয়, এইরকম ক্ষেত্র হয়, তাহলে কিন্তু আমরা এবার অন্যরকম ভাবে এটাকে লিখবো। তো একটু দেখা যাক কিভাবে লিখবো, এটাকে একটু আমরা ক্যালকুলেশনটা অন্যরকম ভাবে দেখবো, ঠিক আছে? দেখো, এই যে রাশিটা আমি লিখেছি, এইটাকে আমি আবার নতুন করে লিখেছি, হ্যাঁ? জি ড্যাশ ইজ ইকুয়াল টু 1 বাই আর প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার ইন্টু সি, মানে অ্যাকচুয়ালি ওপর নিচে আমি আর স্কোয়ারতে ভাগ করে দিলাম, তাহলে কি হলো 1 বাই 1 প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার ইন্টু জি। অর্থাৎ এখানে লেখা যায় এই যে রাশিটা দেখতে পাচ্ছ, এটাকে আমি যদি উপরে তুলে নিই সূচকের নিয়ম অনুসারে, তাহলে কি হবে? সূচকের নিয়ম অনুসারে হবে 1 প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার -2 ইন্টু জি, এটা লেখা যায়। এখন তোমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানো, a প্লাস বি হোল কিউবের সূত্র জানো, কিন্তু
a প্লাস বি হোল টু দি পাওয়ার মাইনাস 2 এর সূত্র তো জানো না? এটা তোমরা ম্যাথমেটিক্সে শিখবে, বাইনোমিয়াল এক্সপানশন বলে একটি অঙ্কের ফর্মুলা আছে, মানে দ্বিপদ উপপাদ্যের বিস্তৃতি। তো সেখানে এই ধরনের অর্থাৎ টু দি পাওয়ার মাইনাস 1, টু দি পাওয়ার মাইনাস 2, টু দি পাওয়ার মাইনাস 3 থাকলে কি হয়, সেগুলোর বিস্তৃতি কিন্তু করা হয়, ঠিক আছে? তো এখানে যেহেতু আমরা অঙ্ক অত এখনো তোমরা এই জায়গাটা শেখোনি, তো আমি শুধুমাত্র ফিজিক্সের ক্ষেত্রে যেটা লাগবে শুধু সেই বিষয়টুকু আলোচনা করে দিচ্ছি, সেটা মাথায় রাখলে তোমার আর সমস্যা হবে না। কি মাথায় রাখবে ভালো করে দেখো, এই যে টু দি পাওয়ার এখানে যেটা থাকবে মাইনাস আকারে যাই থাকবে, কিন্তু যা থাকবে ভালো করে মনে রাখো, এখানে যা থাকবে সেটাই এই সেকেন্ড রাশির সঙ্গে গুণ করে দাও। 1 প্রথম রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে h/r। তাহলে তুমি পরের লাইন যেটা লিখবে 1 মাইনাস 2h/r, তাই না? মাইনাসটাকে গুণ করে দিলে ইন্টু g, অর্থাৎ জি ড্যাশের মান হলো এইটা। এবার এই যে সূত্রটা বললাম, এই সূত্রটা তাহলে কখন ব্যবহার করবে? এটা কখন ব্যবহার করবে? এটা ব্যবহার করবে। আচ্ছা, এইটা কেন লেখা গেল সেটা একটু জেনে রাখো। কারণ এইচ এর মান এটা তখনই লেখা যাবে, এইচ এর মান যখন আর এর তুলনায় খুব কম, তখন একমাত্র কিন্তু এটা লিখতে পারো, তুমি এটা লিখতে পারো। আর যদি এইচ এর মান আর এর কাছাকাছি হয়, সেক্ষেত্রে কিন্তু তুমি এইটা লিখতে পারো, মানে এই যে রাশিটা এটা লিখবে। যখন অঙ্ক করতে হবে, এইচ এর মান যদি 100 কিলোমিটার 200 কিলোমিটার এরকম, তখন এটা ব্যবহার করবে। এইচ এর মান যদি 10-20 কিলোমিটার হয়, তখন এটা ব্যবহার করবে। বোঝা গেল? তাহলে আর এর সঙ্গে আমরা এই রাশিটার মাধ্যমে বুঝতেই পারছো যে যত এইচ এর মান যত বাড়বে, অর্থাৎ তুমি যত ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠবে, তত কিন্তু এই যে জি ড্যাশের ভ্যালুটা কমতে থাকবে। অর্থাৎ ভূপৃষ্ঠে যা আছে যত উপরে উঠবে তত কমতে থাকবে, ঠিক আছে? এটাকে যদি তুমি গ্রাফিক্যালি দেখো, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম হবে, মানে একটা বাড়ছে তো একটা কমছে, এইরকম একটা গ্রাফ পাবে, ঠিক আছে? তো আমরা একটা পয়েন্ট পেলাম, আলোচনা করলাম, সেটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে উচ্চতার সঙ্গে কিভাবে পরিবর্তন হয়। এবারে আমরা পৃথিবীর মানে ভূপৃষ্ঠ থেকে গভীরতার সঙ্গে কিভাবে পরিবর্তন হয় সেইটা নিয়ে আলোচনা করব। এবারে আমরা দেখব পৃথিবীর পৃষ্ঠ থেকে গভীরতার সাথে অভিকর্ষ ত্বরণের পরিবর্তনটা কেমন হয়। তো এটা হচ্ছে মনে করো পৃথিবীর পৃষ্ঠ, এখানে কোনো একটা বস্তু রাখা আছে, এম ভরের একটি বস্তুকে রেখেছে। আর তাহলে পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে কেন্দ্র থেকে দূরত্ব আর হচ্ছে, অর্থাৎ এই যে ডিসটেন্স আমরা পেলাম, এটাকে আমরা পৃথিবীর ব্যাসার্ধ আর লিখছি। এবার আমরা যদি এখান থেকে একটা ভেতরের দিকে একটু ঢুকে যাই, অর্থাৎ এই গভীরতাটা, এটাকে আমরা এইচ লিখলাম, বুঝতে পারলে? অর্থাৎ এখানটায় অভিকর্ষজ ত্বরণ কত হবে, ঠিক আছে? বস্তুটাকে আমি এখানে নিয়ে আসলাম, তাহলে অভিকর্ষজ ত্বরণ কত হবে। তো সেখানে আমি যদি জি ড্যাশ ধরি, অর্থাৎ এইখানে আমি ভূপৃষ্ঠে জি লিখলাম, আর এইচ গভীরতায় আমি লিখলাম জি ড্যাশ, তাহলে জি ড্যাশের মানটা কত হবে সেটা বের করবো। খুবই এটাও খুব সহজ একটা ক্যালকুলেশন, ভালো করে দেখো। জি ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারো জি এম বাই আর স্কোয়ার, এটা লেখা যায়। এই যে পৃথিবীর পৃষ্ঠের জি এর মান, এখন যখন এইখানে যাচ্ছে বস্তুটা, ভালো করে বুঝবে, যখন এইখানে যাচ্ছে অর্থাৎ এই গভীরতায় চলে গেল, তখন কিন্তু এই বস্তুটাকে পুরো পৃথিবী আর আকর্ষণ করছে না, তাই না? তখন এই ভেতরের যে গোলকটা, নীল কালারের যে গোলকটা দেখতে পাচ্ছ, সে কিন্তু আকর্ষণ করছে, ঠিক আছে? তাহলে তার ভর তো আর এম নয়, আমি ধরে নিলাম যে তার ভরটা হচ্ছে এম ড্যাশ। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি এম ড্যাশ বাই আর স্কোয়ার লিখবো, এখানে লিখবো আর মাইনাস এইচ তার হোল স্কোয়ার, তাই না? কারণ হচ্ছে এইখান থেকে আমার টোটালটা যদি আর থাকে, তাহলে এটা কত হবে? এটা হবে আর মাইনাস এইচ হবে, তাই না? এখান থেকে এইচ বিয়োগ করে আর মাইনাস এইচ হবে। এখন তোমাকে এই যে এম ড্যাশ, এই এম ড্যাশের একটা ভ্যালু তোমাকে এখানে পুট করতে হবে। তার কারণ এম ড্যাশ এই ভেতরে যে নীল কালারের গোলক দেখছো, এর ভর তো আমরা জানি না,
জানি কি আমরা পৃথিবীর এই টোটাল ভরটা হয়তো আমরা বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে পাবো, কিন্তু এই ভেতরের গোলকটার ভর তো পাবো না। তাহলে সেটাকে আমরা কি করে বের করবো? সেটাকে আমরা বের করবো আমরা গড় ঘনত্ব। দেখো ওই যে আগে গড় ঘনত্ব বের করে রেখেছিলাম, সেই গড় ঘনত্বের রাশিটা নিশ্চয়ই মনে আছে, যদি ভুলে যাও কোনো সমস্যা নেই, আমি লিখে দিচ্ছি। রো ইজ ইকুয়াল টু 3g বাই 4 পাই r ইন্টু ক্যাপিটাল জি। এইটা হচ্ছে গড় ঘনত্বের মান, এটা আমরা ইউজ করবো এখানে। তো দেখো এখানে আমি লিখছি, এখানে আমরা লিখছি জি ইন্টু এম, এখানে নিচে লিখি আর মাইনাস এই স্টার হোল স্কোয়ার ইন্টু এম ড্যাশের মান লিখবো 4/3 পাই আর মাইনাস এই স্টার হোল স্কোয়ার, এটা হচ্ছে আয়তন, ইন্টু ঘনত্ব, ঘনত্ব হচ্ছে রো, রো এর জায়গায় আমরা লিখবো 3g বাই 4 পাই আর জি, রাইট। এখন দেখা যাক কোন কোন রাশিগুলো কাটছে। আচ্ছা সরি, হ্যাঁ আচ্ছা, এখানে দেখো এই 3-এর সঙ্গে এই 3টা কেটে যাচ্ছে, আর 4 পাই, হ্যাঁ 4 পাই কেটে যাচ্ছে। আর একটা জিনিস কাটছে, এখানে দেখো এইটার সঙ্গে এইটা কেটে এখানে একটা থাকছে, আর মাইনাস এইচ থাকছে, তাই না? আর একটা জিনিস কাটছে, দেখো এই যে ক্যাপিটাল জি আর এই ক্যাপিটাল জি কেটে গেল। তাহলে অ্যাকচুয়ালি যেটা থাকলো কাটাকাটি করার পরে, সেটা জি ড্যাশ ইজ ইকুয়াল টু কি থাকলো দেখো, তোমরা বলো দেখি কি থাকলো? উপরে থাকলো দেখো আর মাইনাস এইচ, তাই না? উপরে থাকলো আর মাইনাস এইচ, আর নিচে কত থাকলো? নিচে থেকেছে দেখো একটা আর পড়ে আছে নিচে, আর উপরে আর একটা জি রয়েছে, স্মল জি রয়েছে, এইটা। এখন ওপর এই যে আর বাই আর আর এইচ বাই আর যদি করো, তাহলে এখানে লেখা যায় 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি, তাই না? এই রাশিটা হয়ে গেল। অর্থাৎ আমরা যেটা পেলাম, আমি আরো পরিষ্কার করে লিখছি, জি ড্যাশ সমান 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। এক্ষেত্রেও তোমরা খেয়াল করে দেখো যে যত গভীরে যাচ্ছে তত কিন্তু এই যে এইচের মান যত বাড়বে, এইচের মান যত বাড়বে অভিকর্ষজ ত্বরণ তত কি হবে? কমে যাবে, তাই না? এইচের মান যত বাড়বে অভিকর্ষজ ত্বরণ তত কমে যাবে, ঠিক আছে? তাহলে ভূপৃষ্ঠে ছিল সব থেকে বেশি অভিকর্ষজ ত্বরণের মান, এই ভূপৃষ্ঠে সব থেকে বেশি ছিল, এখানে সব থেকে বেশি ছিল। তারপরে আমরা যখন উপরে উঠেছি তখনও কমেছে, আবার যখন নিচে নেমেছি তখনও কমেছে। এবং এখানে একটা জিনিস দেখো, যদি কেন্দ্রে পৌঁছে যাও, অর্থাৎ এইচের ভ্যালু তুমি যদি আর বসাও, মানে এখান থেকে শুরু করে এই যে এইচ আস্তে আস্তে নামতে নামতে যদি তুমি পৃথিবীর কেন্দ্রে চলে যাও, তাহলে এইচের মান কত? আর হয়ে গেল। তাহলে দেখো জি ড্যাশের মান কত হবে বলো দেখি? জি ড্যাশ হবে 1 মাইনাস আর বাই আর, কত হয়? আর বাই আর 1, অর্থাৎ 1 মাইনাস 1 মানে 0 হবে। তাহলে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত হয়ে গেল? 0। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো অনেকক্ষণ ধরে ক্লাস করছো, হয়তো ক্লান্ত হয়ে পড়েছো, বেশ। আর একটা প্রবলেম আছে, এটা করব, তারপরে আমরা আরও অনেকগুলো টপিক আছে এই চ্যাপ্টারে, তো সেগুলো আমরা নেক্সট দিন আলোচনা করব। এখন শুধুমাত্র আমি আর একটা টপিক আলোচনা করবো, সেটা হচ্ছে পৃথিবী যে ঘুরছে, এই ঘোরার ফলে অভিকর্ষজ ত্বরণ কিন্তু পাল্টায়। আচ্ছা, আর একটা জিনিস বলি, ওই আমরা আগের স্লাইডটা একটু দেখাই, এর সঙ্গে একটু কম্পেয়ার করে দেখো। এইটা এখানে দেখো কি ছিল? এখানে ছিল 2h বাই r, এখানে ছিল 2h বাই r, 1 মাইনাস 2h বাই r। আর এইটার ক্ষেত্রে কি আছে? এটার ক্ষেত্রে দেখো 1 মাইনাস h বাই r। এটা কিন্তু ডিফারেন্স, হ্যাঁ, ওই অভিকর্ষ উপরেরটার সঙ্গে নিচেরটার ক্ষেত্রে যে ডিফারেন্সটা আমরা পেলাম। এবার আমরা আর একটা টপিক আলোচনা করবো, সেটা হচ্ছে পৃথিবীর আহ্নিক গতির ফলে কিভাবে পরিবর্তনটা হয়। তো পৃথিবী যখন তার এই নিজ অক্ষের সাপেক্ষে পশ্চিম দিকে পূর্ব দিকে ঘুরছে, আমি ধরে নিলাম যে এটা ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে, ওকে। এবার এটা হচ্ছে নিরক্ষীয় তল, এই এটা হচ্ছে নিরক্ষ রেখা। আমি একটা বিন্দু ধরে নিচ্ছি যে পৃথিবীর উপরে অবস্থিত এরকম একটা
এইখানটায় ধরো একটা বস্তু রয়েছে যার অক্ষাংশ হচ্ছে, এই অক্ষাংশটা আমি ধরলাম থিটা, হ্যাঁ, থিটা অক্ষাংশতে বস্তু রয়েছে। তো পৃথিবী যখন কৌণিক বেগ নিয়ে ঘুরছে তখন এই যে অক্ষ, এই অক্ষের সাপেক্ষে কিন্তু বাইরের দিকে একটা বল অনুভব করবে, অপকেন্দ্র বল। সেই অপকেন্দ্র বলটা কত? এটা হচ্ছে m ওমেগা স্কোয়ার আর। এই আরটা কি? আর হচ্ছে এই অক্ষ থেকে এই যে ডিস্টেন্স, সেটা হচ্ছে আর। এই অপকেন্দ্র বল সবসময় বাইরের দিকে কাজ করবে। এর যদি একটি কম্পোনেন্ট তুমি নাও, মানে এইটা যেহেতু থিটা, তাহলে এই কোণটাও থিটা হবে, তাহলে এই দিকে কম্পোনেন্টটা হবে m ওমেগা স্কোয়ার আর cos থিটা, রাইট? এখন বস্তুর এখানে যখন বস্তু রয়েছে, এখানে যখন বস্তুটা রয়েছে তখন তার ওজনটা কোন দিকে হবে? সবসময় ওজন পৃথিবীর কেন্দ্রের দিকে হয়, তাই না? এবার ওজন যদি কেন্দ্রের দিকে হয়, এটা হচ্ছে ওজন, মনে করে mg হচ্ছে ওজন। আর এই ওজনের ঠিক বিপরীত দিকে একটি বল, সেটা হচ্ছে m ওমেগা স্কোয়ার আর cos থিটা ক্রিয়া করছে। তাহলে অ্যাকচুয়াল ওজনটা কি আর mg থাকবে? না, থাকবে না। তাহলে অ্যাকচুয়াল ওজন, এটাকে যদি আমি ধরি যে এই অ্যাকচুয়াল ওজনটা এবার w হলো, তাহলে w বা w ড্যাশ লিখলাম, w ড্যাশ ইকুয়াল টু হবে তার ওজন হচ্ছে mg, তার থেকে বিয়োগ হবে m ওমেগা স্কোয়ার আর cos থিটা, ঠিক আছে? এবার এটা হচ্ছে আপাত ওজন, কিন্তু বস্তুর ভর তো আর পাল্টাবে না। বস্তুর ভর যদি m থাকে, শুধু পাল্টাবে গিয়ে অভিকর্ষ ত্বরণটা পাল্টাবে। তাহলে এটা কত হবে? এটা হবে mg মাইনাস m ওমেগা স্কোয়ার আর cos থিটা। এখন দেখো এখানে একটা m আছে, এখানে একটা m আছে, এখানে একটা m আছে, এই ডান পাশ থেকে কমন নিয়ে কেটে যাবে। তাহলে বাম পাশে থাকলো g ড্যাশ ইজ ইকুয়াল টু g মাইনাস m ওমেগা স্কোয়ার। আর এই আর এর জায়গাটায় আমি একটু চেঞ্জ করবো। কি চেঞ্জ করবো? দেখো এই যে আর, এটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন হবে। এখানে আর, তুমি যদি এখানে বিন্দুটাকে নাও তাহলে আরটা চেঞ্জ হবে, যদি বিন্দুটাকে এখানে নাও আরটা চেঞ্জ হবে, তাই না? তো আমরা কি করবো? এমন একটা ভ্যালু হবে যেটা কনস্ট্যান্ট। তো সেটা হচ্ছে পৃথিবীর গড় ব্যাসার্ধ এই ক্যাপিটাল আর এর মাধ্যমে প্রকাশ করছি। ভালো করে দেখো, এটা যদি থিটা হয় তাহলে বিপরীত কোণ এটাও থিটা হবে। এটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে ভূমি, এই স্মল আরটা ভূমি, আর এই ক্যাপিটাল আরটা হচ্ছে অতিভুজ। এবার দেখো ভূমি এইটা আর ক্যাপিটাল আরটা অতিভুজ, ভূমি বাই অতিভুজ কি হয়? cos থিটা, তাই না? তাহলে স্মল আর এর ভ্যালু হচ্ছে ক্যাপিটাল আর cos থিটা। এই স্মল আর এর ভ্যালুটা তুমি এইখানটায় বসিয়ে দাও, মানে এই স্মল আর cos থিটা আছে না, স্মল আর এর জায়গায় বসাও ক্যাপিটাল আর cos থিটা, আর একটা আগে থেকে ছিল এটা cos স্কয়ার থিটা হয়ে গেল। অর্থাৎ তাহলে আমি লিখতে পারি g ড্যাশ ইজ ইকুয়াল টু, জিটাকে কমন নাও, 1 মাইনাস m তো নেই, সরি এইখানে কিন্তু ভুল করেছি, দেখো তোমরা খেয়াল করো, এই mটা কিন্তু থাকবে না, এই mটাকে কেটে দিতে হবে, কারণ এটা নেই। হ্যাঁ, এটা নেই। তাহলে এখানে 1 মাইনাস m তো নেই, তাহলে ওমেগা স্কোয়ার আর cos স্কয়ার থিটা বাই নিচে জি হবে, কারণ যেটাকে কমন নিয়েছি যেহেতু, তার নিচে জি হবে। এইটা এখান থেকে আমরা কিছু স্পেশাল পয়েন্ট দেখবো, বা বিশেষ কিছু ক্ষেত্র আমরা দেখবো। বিশেষ ক্ষেত্র কি? বিশেষ ক্ষেত্র দেখতে পাচ্ছ? দেখো এখানে এই যে রাশিটা তুমি পেলে, এই রাশিটা এবার ভালো করে খেয়াল করে দেখো, কি দেখতে পাচ্ছ? এখানে জি তো কনস্ট্যান্ট, এখানে ওমেগা একটা নির্দিষ্ট কৌণিক বেগে ঘুরছে, আর গড় ব্যাসার্ধ মোটামুটি কনস্ট্যান্ট, এটা কথা। তাহলে এখানে থিটার উপর ডিপেন্ড করছে, তাই না? এবার তুমি যদি এই বিন্দুটাকে এখানে নিয়ে আসো, অর্থাৎ এই
নিরক্ষীয় বিন্দুতে নিয়ে আসো, তাহলে থিটা কত হবে? 0 হয়ে যাবে। এই যে অ্যাঙ্গেলটা কমতে 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 0 হয়ে যাবে। তাহলে থিটা নিরক্ষ রেখায় বা নিরক্ষীয় তলে থিটা কত? 0 হবে। আর তুমি যদি এই বিন্দুটাকে এইখানে নিয়ে যাও, তাহলে দেখো অ্যাঙ্গেলটা বেড়ে কি হবে? এখান থেকে বেড়ে গিয়ে 90 ডিগ্রি হবে। তাহলে মেরু অঞ্চলে এটা হচ্ছে নিরক্ষ রেখায়, নিরক্ষ রেখায়, আর থিটা সমান 90 ডিগ্রি কোথায়? এটা হচ্ছে মেরুতে। তো তুমি এবার ভালো করে লক্ষ্য করো, cos 0 এর মান কত? এখানে যদি থিটার মান 0 বসিয়ে দাও, তাহলে cos 0 0। যদি 0 বসাও তাহলে এই পুরো রাশিটা 0 হয়ে যাচ্ছে। তাহলে নিরক্ষ রেখায় জি এর মান কত হচ্ছে? জি ড্যাশের মান কত হচ্ছে? জি ড্যাশের মান হচ্ছে শুধুমাত্র সরি ভুল বললাম, cos 0 মান 1 হয়। cos 0 1 হয়, তাহলে 0 হবে না, সরি। তাহলে এটা এই রাশিটা থাকবে ওমেগা স্কোয়ার আর বাই জি, অর্থাৎ জি কমন নিয়ে নাও, 1 মাইনাস ওমেগা স্কোয়ার, আমি এটাকে এখানে লিখছি, এই থিটার মান 0 হলে যেটা হবে সেটা আমি এখানে লিখছি। জি ড্যাশের ভ্যালু কত হবে? এটা হবে জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর বাই জি। অর্থাৎ সব থেকে বেশি প্রভাব পড়ছে নিরক্ষ রেখায়। পৃথিবীর আহ্নিক গতির জন্য দেখো ম্যাক্সিমাম পরিমাণে কমে যাচ্ছে জি এর মানটা, ম্যাক্সিমাম কমে যাচ্ছে। আর এটাই যদি আমরা মেরুতে চলে যাই, তখন থিটা 90 মানে হচ্ছে cos 90 ডিগ্রির ভ্যালু কত? 0। যখন 0 হবে তখন এই ডান দিকের এই যে পার্টটা, যেটা আগে 0 করে দিয়েছিলাম, এই পার্টটা টোটালটা 0 হয়ে যাচ্ছে। তার মানে এখানে 1 মাইনাস 0 মানে 1, অর্থাৎ মেরু অঞ্চলে জি ড্যাশ ইকুয়াল টু হচ্ছে জি। ঠিক আছে? তার মানে মেরু অঞ্চলে কিন্তু আহ্নিক গতির কোনো প্রভাব পড়ছে না। নিরক্ষ রেখায় পড়লেও মেরু অঞ্চলে কিন্তু আহ্নিক গতির কোনো প্রভাব পড়ছে না। ঠিক আছে? তো আজকে টোটাল অনেকটা থিওরি পড়িয়ে দিয়েছি, প্রায় 1 ঘন্টা হতে চললো। ক্লাসটা আশা করি তোমরা মন দিয়ে দেখেছো এবং বুঝতেও পেরেছো। কেমন লাগলো কমেন্টে জানাবে। আমরা নেক্সট দিন চেষ্টা করব এই যে থিওরিগুলো পড়লাম তার উপরে কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করে দিতে। ঠিক আছে? এবং তারপরে নেক্সট ক্লাসে এর পরে যে থিওরিগুলো আছে সেগুলো সলভ করে দেবো অবশ্যই। তো তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, যদি কমেন্ট করো, সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে? দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।